ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধ্যায় ভিত্তিক ক্লাসের আজকে সেকেন্ড দিন। তো আজকে ক্লাসে তোমাদের সংবিধানের যে সেকেন্ড পার্ট যেটা নিয়ে এসেছি সেখানে রয়েছে তোমাদের শুধুমাত্র প্রস্তাবনা থেকে এবং স্টেট রিঅর্গানাইজেশন থেকে, এই দুটো অধ্যায় থেকে আমি এমসিকিউ নিয়ে এসেছি। চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এমসিকিউগুলো দেখবে এবং তোমাদের আপকামিং এক্সামগুলো দিয়ে আসার পরে আমার এই অধ্যায় ভিত্তিক ক্লাসের যে এমসিকিউগুলো তোমরা করে যাচ্ছ সেখান থেকে তোমরা কতটা কোশ্চেন কমন পাচ্ছ সেটা তোমরা এসে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবে। এখন তোমাদের কোনো বলার দরকার নেই, কারণ তোমাদেরকে এখন আমি যতই বলি, কারণ তোমাদের ভাববে যে প্রত্যেকটা ইউটিউবারই সেম কথা বলে থাকে, কিন্তু আমরা ইউটিউবার নয়, আমরা একজন জাস্ট প্রফেশনাল কোনো ইউটিউবার নয়। আমরা স্টুডেন্টদেরকে বেস্ট সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের প্রথম নীতি। আমরা সাবস্ক্রাইবের জন্য পিছনে ছুটি না, আমাদের ক্লাস সেলস করার পিছনে ছুটি না, আমাদের জাস্ট এইটুকুই প্রয়োজন যে স্টুডেন্টদের যেখানে হেল্প হবে সেটাই আমাদের প্রয়োজন। এখন সেটুকুই আমরা করতে পারলে আমরা আনন্দিত, ব্যাস। তো চলো প্রথম কোশ্চেন শুরু করি। 1 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? দেখো সঠিক অ্যান্সার কি 42, 44, 38, 36। সঠিক অ্যান্সার কি 42তম সংবিধান সংশোধন। তো 42তম সংবিধান সংশোধন 1976 হয়েছিল, তাই তো? আচ্ছা, এই 42তম সংবিধান সংশোধনে আমরা 3টে কথাই অ্যাড করি। এক হচ্ছে সেকুলার, দ্বিতীয় সোশ্যালিস্ট, আর 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টে কথা আমরা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করি। আর এটা কী করি আমরা 42তম সংবিধান সংশোধনে? আমাদের 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কারণ কি 42তম সংবিধান সংশোধনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, সংবিধানের অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই 42তম সংবিধান সংশোধন হয়েছিল কোন প্রধানমন্ত্রী আমলে যদি বলা হয়, তাহলে অ্যান্সার কী হবে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে। 42তম সংবিধান সংশোধনে পার্লামেন্টের যে মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল কতদিনের জন্য? তো পার্লামেন্টের মেয়াদ 42তম সংবিধান সংশোধনের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছিল 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল, অর্থাৎ 1 বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে 44তম সংবিধান সংশোধনে এটা আবার 5 বছরে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর 44তম সংবিধান সংশোধন হয়েছিল 1978 সাল। একটা জিনিস খেয়াল রাখবে, 44-এর 4 আর 78, 4 দুগুণে 8, মানে এভাবে একটু ট্রিক্স করে মনে রাখবে, তাহলে দেখবে জিকেও ট্রিক্সে মনে রাখা যায়। আর 44তম সংবিধান সংশোধনের সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা সম্পত্তির অধিকার থেকে আমরা মৌলিক অধিকার থেকে বাদ দিয়েছি। ঠিক আছে। 36তম সংবিধান সংশোধনে আমরা সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়েছি। চলো আপাতত এখানে এই স্লাইডে এই কয়েকটা জিনিস জানার ছিল, প্রত্যেকটা আমরা জানলাম এবং চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস খাতায় নোট করার। চলো নেক্সট কোশ্চেন। আর একটা বিষয়, যারা আমার সংবিধানের বইটা এখনও হাতে পাওনি তারা আমার গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমি একটা সংবিধানের টোটাল পিডিএফ, একটা বই ইবুক আকারে তোমাদের দিয়ে দিয়েছি, যে বইটা তোমাদের 100% সমস্ত এক্সামে ফ্রুটফুল হবে, কারণ ওর বাইরে কোশ্চেন খুব কম আসে। আমি একদম ঠিক সায়েন্টিফিক্যালি যে জায়গা থেকে কোশ্চেনগুলো আসে সেই জায়গাটুকু আমি বেছে নিয়ে তোমাদেরকে বইটা প্রোভাইড করেছি, একদম ফ্রি অফ কস্টে বই দিয়েছি। বইটা যারা পাওনি তারা গ্রুপে আরেকবার এসে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করো, আমার পার্সোনাল নম্বরে, যেটা আমার এখানে নম্বর দেওয়া থাকে সেটাই নম্বরে তোমাদেরকে বই আমি ফ্রিতে প্রোভাইড করব। চলো নেক্সট কোশ্চেন আসি। 2 নম্বর কোশ্চেন, প্রস্তাবনায় উল্লেখিত উই দ্য পিপুল অফ ইন্ডিয়া অর্থে বোঝানো হয় ভারত সরকার, ভারতীয় সংসদ, ভারতীয় জনগণ নাকি ভারতীয় রাষ্ট্রপতি? বুঝতে পারছো, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া তার মানে কি? আমরা ভারতের জনগণ, এখানে তাহলে ভারতীয় জনগণকে বোঝানো হচ্ছে, কারণ ভারতীয় জনগণের হচ্ছে ভারতীয় সংবিধানের হচ্ছে লাস্ট হোতা, অর্থাৎ ভারতীয় জনগণই সমস্ত কিছু ডিসাইড করে, কারণ আমরাই পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্ট আমরা পাঠাই আমাদের ডাইরেক্ট ভোটের মাধ্যমে, তাই আমরাই হচ্ছে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আমরাই মেন ভূমিকা পালন করি, সেই জন্য জনগণই হচ্ছে মেন ভূমিকা পালন করে, সেটা বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একটি অংশ হয়েছে, দেখো মূল অধিকার থেকে, মৌলিক কর্তব্য থেকে, সংবিধানের সূচনাপত্র থেকে নাকি সংবিধানের মূল কাঠামো থেকে? দেখো প্রস্তাবনা হচ্ছে সংবিধানের মূল কাঠামো, এটা বলা হয়েছিল 1973 কেশবানন্দ ভারতী ভার্সেস কেরল রাজ্য মামলায়, যে প্রস্তাবনা হচ্ছে ভারতের মূল কাঠামো, তাহলে প্রস্তাবনা হচ্ছে ভারতের মূল কাঠামোর একটা বিষয়। আর এই প্রস্তাবনায় এসেছে কোথা থেকে? দেখো আমাদের 1946 সালে
জওহরলাল নেহরু যে অবজেক্টিভ রেজুলেশন পাশ করেছিল, অবজেক্টিভ রেজুলেশন, এই অবজেক্টিভ রেজুলেশনটাই বর্তমানে প্রস্তাবনায় স্থান পেয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে যদি বলা হয় যে প্রস্তাবনার কনসেপ্টটা ফার্স্ট কে নিয়ে এসেছিল, তাহলে হবে জওহরলাল নেহরু, কারণ যেটা আগে অবজেক্টিভ রেজুলেশন সেটা বর্তমানে আমাদের সংবিধানের প্রস্তাবনা। আর প্রস্তাবনা কি, দেখো প্রস্তাবনা হচ্ছে আমরা কোনো একটা বই পড়তে গেলে যেমন তার সূচিপত্র প্রথমে পড়ে নিই, তারপরে বইয়ের ভিতরে কী কী আছে সূচিপত্র পড়ার পরে আমরা বুঝতে পারি। তো আমাদের ভারতীয় সংবিধানের টোটাল ভিতরে কী আছে সেটা যদি আমরা প্রস্তাবনাটা পড়ে নিই বা মুখবন্ধটা পড়ে নিই, তাহলে বুঝতে পারি যে সংবিধানের ভিতরে কী রয়েছে। তাই প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের মূল কাঠামো হিসেবে ধরা হয়। চলো নেক্সট কোশ্চেন, কে বলেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের আইডেন্টিটি কার্ড? তাহলে সংবিধান, দেখো প্রস্তাবনা যে সংবিধানের একটা আইডেন্টিটি কার্ড, আগেই বললাম যে সব প্রস্তাবনায় হচ্ছে আমাদের মুখবন্ধ, অর্থাৎ যেটা আমাদের সংবিধানের একদম প্রথমেই থাকে। যে কোনো দেখবে তোমরা যদি স্কুল কলেজের যদি বইগুলো পড়ো, সরকারি বইগুলো দেখবে, বইয়ে দেখবে প্রথমেই প্রস্তাবনা দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা জানানোর জন্য দেওয়া থাকে, যে সংবিধানের মানে মেন বিষয়বস্তু জানানোর জন্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার দেখো, এখানে জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, গোপালস্বামী আয়েঙ্গার নাকি এন এ পালকিবাল? সঠিক অ্যান্সার এন এ পালকিবাল। খুব ভালো কোশ্চেন এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেন তোমরা হয়তো ফেস করোনি অনেকেই, আজকে জেনে রাখো আমার এই ক্লাসের মাধ্যমে। আর এখান থেকে আরও দেখো নতুন নতুন কোশ্চেন তোমরা জানতে পারবে। চলো 5 নম্বর কোশ্চেনে আসি। প্রস্তাবনা শেষে, দেখো প্রস্তাবনার শেষে ব্যবহৃত শব্দগুলি কি? আমরা WBCS 2016 কি 17 এরকম এতে, আমার এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না, ছিল যে প্রস্তাবনায় মানে প্রস্তাবনার প্রথম যে ইউনিয়ন অফ স্টেট বা প্রস্তাবনার প্রথম যে বাক্যটা ছিল উই দ্য পিপুল, এটা প্রস্তাবনা কোথায় রয়েছে, এরকম একটা কোশ্চেন ছিল। তো আমার এখানে দেখো প্রস্তাবনায় শেষ ব্যবহৃত শব্দগুলো আমি এই কারণেই দিয়েছি, কারণ এখন কোশ্চেনের লেভেল ডে বাই ডে চেঞ্জ হচ্ছে এবং কোশ্চেনের লেভেল ডে বাই ডে হার্ড করছে। ওই জন্য কোথা থেকে কোশ্চেন দেবে বলা খুব কঠিন, সেই জন্য সব রকমভাবে আমরা তৈরি থাকবো। তাহলে অ্যান্সার কী হবে দেখো, অ্যাডপ্ট মানে আমরা গ্রহণ করছি, এনঅ্যাক্ট মানে আমরা প্রণয়ন করছি, এবং গিভ টু আওয়ার সেলফ মানে আমাদেরকে আমরা প্রণয়ন করছি আর কি, দিস কনস্টিটিউশন। তাহলে সঠিক অ্যান্সার আছে সি, পাশে সি। প্রস্তাবনার শেষে ব্যবহৃত অ্যাডপ্ট, এনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রস্তাবনা থেকে কোনটি বাদ দেওয়া যায় না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে? তো প্রস্তাবনা থেকে কোনটি বাদ দেওয়া যায় না? অ্যাকচুয়ালি প্রস্তাবনা থেকে কিছুই বাদ দেওয়া যায় না, কারণ প্রস্তাবনা বর্তমানে সুপ্রিম কোর্ট, বললাম কেশবানন্দ ভারতী মামলায় বলেছে যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের মূল কাঠামো। তাই এটা হচ্ছে দেখো সংবিধানের মূল কাঠামো, কোনোভাবেই চেঞ্জ করা যায় না। ওকে, আরেকটা আমাদের এখানে একটা ধারা আছে সংবিধানে, 13 নম্বর আর্টিকেল রয়েছে। 13 নম্বর আর্টিকেলে দেখবে সংবিধানের মূল কাঠামোর বিপক্ষে যদি কোনো আইন যদি পার্লামেন্টে পাশ হয়, সেই আইনটা বাতিল বলে গ্রাহ্য হয়। তাহলে সেই আইনটাও বাতিল বলে গ্রাহ্য হয়, সেটা দেখবে 13 নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে। ওকে, আর 12 নম্বর আর্টিকেলে কী রয়েছে? রাষ্ট্রের সংজ্ঞা রয়েছে 12, 13। চল ধারা যখন পড়বো তখন সব একটা একটা করে পড়ে নেব, আগে এখন MCQগুলো কমপ্লিট করে নিই। চলো 7 নম্বর, ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই শব্দগুলি বোঝায় কি? রাজনৈতিক আদর্শ, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নাকি কেন্দ্র রাজ্য সম্পর্ক? অবভিয়াসলি এটা সঠিক অ্যান্সার রাজনৈতিক আদর্শ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে রাজনৈতিক আদর্শ। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রথম কোথায় প্রণয়ন করা হয়? দেখো বলেছে কি প্রস্তাবনা প্রথম কোথায় প্রণয়ন করা হয়েছিল? আমি একটু আগেই বলেছিলাম যে অবজেক্টিভ রেজুলেশনে 1946। তাহলে অবজেক্টিভ রেজুলেশন 1946 যদি বলা হয় কে প্রণয়ন করেছিল, এটা জওহরলাল নেহরু। মাথায় রাখবে কিন্তু এটা জওহরলাল নেহরু। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। প্রস্তাবনা কোন মামলায় সংবিধানের অংশ বলে ঘোষিত হয়? আগেও বললাম, দেখো কেশবানন্দ ভারতী মামলা, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা 1973 এই মামলাটা হয়েছিল, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা। ঠিক আছে, প্রস্তাবনাকে বলা হয়েছিল সংবিধানের মূল কাঠামো। চলো নেক্সট কোশ্চেনে আসি। 42তম সংবিধান সংশোধনের সময় প্রস্তাবনায় কতটি শব্দ যোগ করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনে আমি কটি ভাষা যোগ করলাম? আগে 3টে আমি দেখালাম, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 3টে। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট হচ্ছে
সমাজতান্ত্রিক, সেকুলার, ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি যেটাকে বলে ভ্রাতৃত্ববোধ, মানে ইন্টিগ্রিটির অ্যাকচুয়াল মিনিং আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাংলা, যাই হোক, মানে সংবিধান আর ইকোনমি এই দুটো যদি পারো তোমরা ইংলিশে পড়ার চেষ্টা করবে, কারণ ইকোনমি অ্যান্ড কনস্টিটিউশন এই দুটো বাংলায় খুবই সমস্যা হয়, কারণ ল্যাঙ্গুয়েজগত বহুত সমস্যা হয়। চলো নেক্সট কোশ্চেন আসি, রাজ্য পুনর্গঠন আইন কোন সালে গৃহীত হয়? দেখো, রাজ্য পুনর্গঠন আইন অর্থাৎ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটাকে বলছি আমরা, রাজ্য পুনর্গঠন আইন তাহলে কোন সালে গৃহীত হয়েছে? দেখো 1956 সাল। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি? রাজ্য পুনর্গঠন আইন 1956। নেক্সট কোশ্চেন আসা যাক, রাষ্ট্রভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। দেখো, তাহলে প্রথম লিঙ্গুইস্টিক স্টেট, আমরা প্রথম লিঙ্গুইস্টিক স্টেট কাকে দেখতে পাই? আমরা অন্ধ্রপ্রদেশকে। অর্থাৎ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কবে গঠন হলো? 1953 সালে। 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়েছিল। দেখো, এই জায়গাটা তোমাদের কনফিউজ হতে পারো, আমি তাও এই জায়গাটা ক্লিয়ার করে নিই। যদি বলা হয় যে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটা গঠন হয়েছিল, তাহলে 1953 সালে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়েছিল। এবার এখান থেকে যদি বলা হয় যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, তখন অ্যান্সার হবে কিন্তু 1956। এটা একটু ডিফারেন্স আছে। দেখো, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য 1953, আর যদি বলা হয় স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, তখন অ্যান্সার হয়ে যাবে 1956। একই কোশ্চেনের মানে কোশ্চেনটা একটু জাস্ট চেঞ্জ করবে, অ্যান্সার দুটো আলাদা আলাদা অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, রাজ্য পুনর্গঠনের জন্য কোন কমিশন গঠিত হয়? রাজ্য পুনর্গঠনের জন্য ধর কমিশন, জাস্টিস ফজল আলী কমিশন, কক্কর কমিশন, নাকি সরকারিয়া কমিশন? তাহলে জাস্টিস ফজল আলী কমিশন। সরকারিয়া কমিশন জানি আমরা ট্যাক্স রিফর্ম সংক্রান্ত, ট্যাক্স রিফর্ম বিষয়ে। আর ধর কমিশনও তোমার আমাদের 1948 সালে গঠন হয়েছিল। এটাও স্টেট তোমার ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের একটা ছিল, সেই সময় শুরু হয়েছিল, তো 1948 সালে। তো জাস্টিস ফজল আলী কমিশন হচ্ছে আমাদের 1953 সালে জাস্টিস ফজল আলী কমিশন গঠন হয়। ঠিক আছে, ফজল আলী কমিশন কবে গঠন হয়? ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশনের জন্য 1953 সালে। আর একটা কমিশন আমাদের গঠন হয়েছিল সেই সময়, JPV, জওহরলাল নেহরু, পট্টবী সীতারামাইয়া অ্যান্ড বল্লভভাই প্যাটেল। চলো নেক্সট কোশ্চেন আসি, ভারতবর্ষের রাজ্য সংখ্যা সর্বাধিক হয়েছে কোন সময়? দেখো, বলেছে ভারতবর্ষের রাজ্য সংখ্যা সর্বাধিক হয়েছে কোন সময়? তাহলে রাজ্য সংখ্যা 1956, 2000, 2014 নাকি 2019? দেখো, রাজ্য সংখ্যা সর্বাধিক 2014 সালে যখন তেলেঙ্গানা রাজ্য গঠন হয়েছিল, তখন এখানে 29টা রাজ্য ছিল। তাহলে রাজ্য সংখ্যা আমাদের সর্বাধিক দেখতে পাবো আমরা 2014 সালে। নেক্সট কোশ্চেন আসি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড কোন বছর আলাদা রাজ্য হিসাবে গঠিত হয়? দেখো, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এই তিনটে রাজ্য গঠন হয়েছিল 2000 সালে। আমরা জানি তিনটে রাজ্য গঠন হয়েছিল 2000 সালে। ছত্তিশগড় গঠন হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে, ঝাড়খণ্ড গঠন হয়েছিল বিহার ভেঙে, আর উত্তরাখণ্ড গঠন হয়েছিল ইউপি ভেঙে, অর্থাৎ উত্তরপ্রদেশ ভেঙে। তাই তো, এই তিনটে স্টেট, তিনটে রাজ্য ভেঙে গঠন হয়েছিল 2000 সালে। আর লাস্ট আমাদের তেলেঙ্গানা গঠন হলো 2014 সালে, অন্ধ্রপ্রদেশ ভেঙে। নেক্সট কোশ্চেন, তেলেঙ্গানা রাজ্য গঠন হয়েছে, এখানে দিয়েছি 2014 সালে, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে। নেক্সট কোশ্চেনে আসি, রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? দেখো, একদম মানে VVI কোশ্চেন যাকে বলি আর কি। রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হলো কততে? 1953 সালে। এবার এর দেখো রিপোর্ট কবে পাবলিশ করছে? দেখো, রিপোর্ট যখন পাবলিশ করবে বলবে তখন হবে 1955 সালে। এই রিপোর্টের ভিত্তিতে দেখবে, আমরা যদি ডাক্তার দেখাতে যাই, তাহলে ডক্টর দেখাতে গেলে আমরা কি করি, যে প্রথমে ডক্টর একটা আমাদের প্রেসক্রিপশন দিল, সেই প্রেসক্রিপশন দেওয়ার পর ডক্টর দেখাতে গেলাম, দেখা যাচ্ছে একটা ডেটে, দেখা যাচ্ছে 5 তারিখে ডক্টর দেখাতে গেলাম, সে ডক্টর প্রেসক্রাইব করলো, দিয়ে আমাদের বললো আপনি একটা MRI করে আসুন। এবার দেখা যাচ্ছে আমরা MRI করে আসলাম, MRI দেখা যাচ্ছে 6 তারিখে করলাম। এবার সেই রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে আমাদের একটা তার উপরে ডায়াগনোসিস করছে ডাক্তারবাবু, দেখা যাচ্ছে সেটা 8 তারিখে করছে। কি এই রিপোর্টের ভিত্তিতে ডায়াগনোসিস করছে? সেম একই রকমভাবে আমাদের দেখো এখানে যে 1953 সালে আমাদের একটা রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হলো 1953 সালে, সে রিপোর্ট পাবলিশ করলো 1955-তে। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের স্টেট রিঅর্গানাইজেশন আইন তৈরি হলো 1956 সালে। ওকে, বোঝা গেল টোটাল বিষয়টা? চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট নীতি বিরোধিতা করে কোন কমিশন? ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট নীতি বিরোধিতা করেছে দেখো ফজল আলী কমিশন।
ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এটার নীতির বিরোধিতা করেছিল কিন্তু ফজল আলী কমিশন, যদিও বা ও ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার পক্ষে ছিল, মানে রাজ্য গঠন যে স্টেট ইউনিয়ন যে কমিশন সেটা ফজল আলী কমিশনের এতেই হয়েছিল এবং সে অন্ধ্রপ্রদেশকে সাপোর্ট করেছিল, বাট ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এই নীতির বিপক্ষে ছিলেন ফজল আলী কমিশন। চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের 29তম রাজ্য কোনটি? ভারতের 29তম রাজ্য অবভিয়াসলি তেলেঙ্গানা, 2014 সালের 2 জুন গঠন হয়েছে। নেক্সট কোশ্চেন আসি, রাজ্য পুনর্গঠন আইনে প্রাথমিকভাবে ভারতবর্ষকে কতটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল? দেখো, রাজ্য পুনর্গঠন আইনে প্রাথমিকভাবে ভারতবর্ষকে কতটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার কি? 14টি রাজ্য 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। দেখো, রাজ্য পুনর্গঠন আইন অর্থাৎ 1956 সালে 14টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন, সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে কবে? সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে 1975 সাল, 36তম সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, 36তম অ্যামেন্ডমেন্ট। এখানে আরেকটা কোশ্চেন একটুখানি শুনে রাখো, যদি বলা হয় যে সিকিমকে কবে অ্যাসোসিয়েট স্টেট, সিকিমকে কবে অ্যাসোসিয়েট স্টেট, সরি এর বাংলা হচ্ছে অ্যাসোসিয়েট স্টেটের বাংলা সহযোগী রাজ্য, সহযোগী রাজ্য। তো সিকিমকে কবে সহযোগী রাজ্য হিসেবে ডিক্লেয়ার করা হয় যদি বলা হয়, বা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, তা বা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, তাহলে এটা হবে 35তম সংবিধান সংশোধন। মাথা রাখবে যে 35তম সংবিধান সংশোধন আর 36তম সংবিধান সংশোধনের মাঝে একখানা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। যদি বলে দেয় কোনো কারণে যে সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাসোসিয়েট স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, তখন কিন্তু 35 সংবিধান সংশোধন অর্থাৎ 35তম সংবিধান সংশোধনে, কারণ 36তম সংবিধান সংশোধন সবার মুখে মুখে, সেই কারণে এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়ে দেয়, আর যে কারণে সবাই তখন ভুল করে আসে এবং বাড়িতে এসে বলে যে আমি 100% ঠিক করেছি, ওরা অ্যান্সার ভুল দিয়েছে। কিন্তু এটা অ্যান্সার ভুল না, এটা 100% সঠিক অ্যান্সার। অ্যাসোসিয়েট স্টেট যখনই বলবে তখন হবে 35 অ্যামেন্ডমেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। আর্টিকেল 3 অধীনে কী করা হয়? দেখো, আর্টিকেল 3 সংবিধান সংশোধন, রাজ্যের নাম এবং সীমা পরিবর্তন। সঠিক অ্যান্সার হচ্ছে রাজ্যের নাম এবং সীমানা পরিবর্তন করা যায়। ঠিক আছে, আর্টিকেল 3 মাধ্যমে কি রাজ্যের নাম সীমানা পরিবর্তন করতে পারি আমরা 3 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আর 2 নম্বর আর্টিকেলে কি আমরা ধরো 2 নম্বর আর্টিকেলের মাধ্যমে কোনো একটা, ধরো আমাদের এই ভারত ধরো এখানে ধরো আমাদের ভারতের, এবার ভারতের সাইডে দেখা যাচ্ছে কোনো একটা জায়গা রয়েছে বাংলাদেশে, এবার এই জায়গাটাকে দেখা যাচ্ছে ভারত কোনো কারণে দখল করে নিল, দখল করে নিয়ে এটাকে একটা স্টেট ডিক্লেয়ার করে দিল। ঠিক আছে, যখন এটাকে স্টেট ডিক্লেয়ার করছে কি আর একটা জায়গাকে অকুপাইড করছে, অর্থাৎ অন্য একটা দেশকে অকুপাইড করে যখন আমরা একটা স্টেট ডিক্লেয়ার করছি তখন সেটা হবে, আর সেটা আমাদের আর্টিকেল 2 অনুসারে হয়। আর্টিকেল 2 অকুপাইড যখন করছি আর্টিকেল 2, এবং আমাদের রাজ্যের ভিতরে রাজ্যগুলোকে ভেঙে যখন নতুন নতুন রাজ্য গঠন করছি তখন হবে আর্টিকেল 3। আর্টিকেল 2 অ্যান্ড 3 ডিফারেন্স, দিস ইজ দ্য মেন ডিফারেন্স অফ আর্টিকেল 2 অ্যান্ড 3। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। কোন রাজ্য পুনর্গঠনের ফলে বাংলা বিহার একসঙ্গে ছিল? দেখো, বাংলা বিহার একসঙ্গে ছিল, বাংলা বিহার রাজ্য পুনর্গঠন বলেছে। দেখো, আমরা যদি এখন ধরো বাংলাকে ভেঙে ছোটো ছোটো 2-3টে জেলা তৈরি করছি, তাহলে আমরা কি বলবো যে বাংলা যে রাজ্য পুনর্গঠন, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুনর্গঠন, তাই বলবো তো আমরা ওয়েস্ট বেঙ্গল পুনর্গঠন। তো এখানে বলা হয়েছে এই কারণে যে বাংলা এবং বিহার পুনর্গঠন, সেটা এটাই অ্যান্সার। তো বাংলা বিহার পুনর্গঠনের ফলে বাংলা যে এটা আগে ছিল প্রেসিডেন্সি বিভাগ, এই দুটো এরই আগে ছিল প্রেসিডেন্সি বিভাগে। ঠিক আছে, আগে এইভাবে ছিল না যে বাংলা আলাদা বিহার আলাদা স্টেট ছিল না, এটা পরে ভেঙে আলাদা করা হয়েছে। আগে প্রেসিডেন্সি বিভাগ ছিল যেটা বাংলা এবং বিহারকে একসাথে যুক্ত করা ছিল। 24 নম্বর কোশ্চেন, আর্টিকেল 1 অনুযায়ী ভারত একটি ফেডারেশন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট। আচ্ছা, আর্টিকেল 1 অনুসারে আমরা ভারতকে একটা ইউনিয়ন অফ স্টেট বলি, ফেডারেশন অফ স্টেট বলি না। কারণ কি, দেখো ফেডারেশন অফ স্টেট এটা আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারণ আমেরিকার যে দেখো টোটাল আমেরিকা একটা বিশাল বড় স্টেট, এই বিশাল বড় কান্ট্রি। এবার ওরা কি করেছে, ভেঙে ভেঙে প্রত্যেকটা এগুলোকে আলাদা আলাদা সেপারেট করে ক্ষমতা দিয়ে রেখেছে, এবং তারা নিজেদের মতো করে তারা কি করছে, স্টেট পরিচালনা করছে। তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভেঙে ফেডারেশন করে রেখেছে, মানে ভেঙে আলাদা আলাদা করে রেখেছে, এই কারণে আমেরিকাকে বলা হয় ফেডারেশন অফ স্টেট। আর আমাদের কি, আমাদের আগে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাজ্য ছিল, 555টার কাছাকাছি রাজ্য ছিল। সেই 555টা রাজ্য একত্রিত হয়েছে আমাদের
যে একত্রিত হয়ে একটা ইউনিয়ন গঠন করেছে বা সবাই এক জায়গায় হয়ে একটা ইউনিয়ন গঠন করেছে, যে কারণে আমরা বলি আমরা যে আমাদের ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, ওকে, নট ফেডারেশন অফ স্টেট, আমরা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট আমাদের ভারত। চলো নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের, ভারতবর্ষর একটি রাজ্যকে পৃথক রাজ্য করতে হলে কি প্রয়োজন? দেখো ভারতবর্ষের একটি রাজ্যকে বলেছে পৃথক, মানে অর্থাৎ একটা রাজ্যকে ভেঙে যদি আরেকটা রাজ্য তৈরি করতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন হবে? রাষ্ট্রপতির আদেশ, সুপ্রিম কোর্টের অনুমোদন, সংসদের আইন নাকি রাজ্য সরকারের? অবশ্যই সংসদের আইন। পার্লামেন্টই পারে রাজ্যকে ভেঙে আরেকটা রাজ্য তৈরি করতে, এটা টোটালি হচ্ছে পার্লামেন্টের হাতে ক্ষমতা রয়েছে। স্টেট ভেঙে নতুন স্টেট গঠন করার ক্ষেত্রে টোটাল ক্ষমতা রয়েছে পার্লামেন্টের হাতে। ওকে, তো আজকে টোটাল 25টা কোশ্চেন কমপ্লিট করলাম দুটো অধ্যায় থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই সিরিজটা তোমাদের এইটাই বেশি উপকারী হচ্ছে নাকি তোমাদের মিক্সড কোশ্চেন সব একসাথে ডিসকাস করলে বেশি ভালো লাগছে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। কারণ তোমরা কমেন্টে অনেকেই অনেক কিছু মানে কমেন্টে কোনো কিছু জানাতে চাও না, আমি বুঝতেও পারি না যে তোমাদের একটা ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটাও বোঝা যায় না। অ্যাটলিস্ট তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে রেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। চলো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আবার কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো।